হ্যালো স্টুডেন্টস, মাই নেম ইজ প্রীতম কুমার। আর আজকের ভিডিওতে আমরা গুণগত রসায়নের যে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক দ্রব্যতা গুণফল, এই দ্রব্যতা গুণফল সম্পর্কিত যে থিওরি এবং এই সম্পর্কিত যে ম্যাথগুলো আছে ওইগুলো সবকিছু শিখবো, ঠিক আছে? তো সবার প্রথমে আসি যে দ্রব্যতা গুণফলের সংজ্ঞা কি। সংজ্ঞাটা আগে ভালোভাবে শিখতে হবে, ঠিক আছে? তো দ্রব্যতা গুণফল এর সংজ্ঞা যদি বলতে হয় তাহলে সবার আগে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগটা কি। তো এখানে লিখি আমি স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, আয়নিক যৌগ কি এটা তো আমরা সবাই জানি। তো আয়নিক যৌগের মধ্যে অনেক ধরন আছে, যেমন NaCl একটা আয়নিক যৌগ, কিন্তু এটা কিন্তু হচ্ছে পানিতে অনেক বেশি দ্রবীভূত হয়। তার মানে কি এটা অনেক বেশি দ্রবণীয় একটা যৌগ। তারপর ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও অনেক বেশি দ্রবীভূত হয়, মোটামুটি 100%, 99% দ্রবীভূত হয়ে যায়। কিন্তু কিছু আয়নিক যৌগ আছে, যেমন সিলভার ক্লোরাইড। এটি হচ্ছে যে অনেক কম দ্রবীভূত, 1%-এরও কম দ্রবীভূত হয়। অর্থাৎ তুমি যদি পানিতে অনেকটা AgCl মিশাও, অল্প একটু দ্রবীভূত হবে, বাকিটুকু কি হবে? বাকিটুকু জাস্ট নিচে অধোকে বাগারে জমা হবে। AgCl ছাড়াও অনেক আছে, যেমন বেরিয়াম সালফেট, এরকম অনেক যৌগ আছে, এরা অনেক কম দ্রবীভূত হয়। এসব যৌগকে বলা হয় স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ। এখন এখন দ্রব্যতা গুণফলের যে সংজ্ঞাটা, সেটা বলে যে একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রবণ যদি স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ দ্বারা তৈরি করা হয়, তাহলে সেই সেই দ্রবণে যে আয়ন সমূহ থাকবে, যেমন AgCl থেকে আসবে Ag প্লাস আর Cl মাইনাস আয়ন, বেরিয়াম সালফেট থেকে আসবে বেরিয়াম 2 প্লাস SO4 2 মাইনাস আয়ন। এসব আয়নের যে ঘনমাত্রা, সেই গুণফলের মানটিকে বলা হয় দ্রব্যতা গুণফল। এখন ওই গুণফলটা অবশ্যই আমরা পাবো হচ্ছে সম্পৃক্ত দ্রবণ থেকে, ঠিক আছে? তো আমি যদি একটু লিখি সংজ্ঞাটা, হবে এমন যে কোনো তো এই যে সংজ্ঞাটা দেখতে পারি আমরা যে কোন নির্দিষ্ট তাপমাত্রায়, ঠিক আছে? এখানে পয়েন্টগুলো দেখো, সংজ্ঞায় নির্দিষ্ট তাপমাত্রায় কোন স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে? এই লেখাটা লিখতেই হবে, সম্পৃক্ত দ্রবণ। সেই দ্রবণে যে উপস্থিত আয়ন সমূহ, তাদের ঘনমাত্রা, ঠিক আছে, ঘনমাত্রা ঘাতসহ গুণফলকে দ্রব্যতা গুণফল বলে। ঘাতসহ মানে কি? ঘাতসহ মানে এটা একটু বুঝায় যে ধরো একটা ব্যারিয়াম, না এটা দিয়ে হবে না, ধরো যে ব্যারিয়াম ক্লোরাইড, এটা একটা স্বল্প দ্রবণের আয়নিক যৌগ। তো এটা যখন তুমি দ্রবীভূত করবা, দ্রবণ তৈরি করবা, তখন সেটি বিয়োজিত হবে এবং বিয়োজিত হয়ে বেরিয়াম 2 প্লাস আর 2টা Cl মাইনাস তৈরি করবে, ঠিক আছে? এই যে এই আয়নগুলো তৈরি হলো, এটা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, এটার একটা সম্পৃক্ত দ্রবণ তুমি তৈরি করলা, হ্যাঁ, ধরো তুমি তৈরি করলা, এবং সেখানে তুমি হচ্ছে এই আয়নগুলা পেলা। তো কি এখান থেকে তুমি কিন্তু এই বেরিয়াম ক্লোরাইডের দ্রব্যতা গুণফলটা বের করতে পারবে। তো এখন ধরি যে সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের ঘনমাত্রা S, তাহলে বেরিয়াম আয়ন হবে S এবং ক্লোরাইড আয়ন হবে 2S ঘনমাত্রা। তো বলা হয়েছে কি ঘনমাত্রার ঘাতসহ গুণফলকে দ্রব্যতা গুণফল বলে। তাহলে আমরা লিখি যে দ্রব্যতা গুণফল, যেটাকে আমরা KSP দ্বারা প্রকাশ করি, ইকুয়াল টু হবে বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা ইনটু ক্লোরাইড আয়নের ঘনমাত্রা। এখন এইখানে কিন্তু ক্লোরাইড আয়ন আছে 2টা, ঠিক আছে? তাই এখানে আমরা একটা স্কয়ার বসাই দেব, এটাই হচ্ছে ঘাত আর কি, ঠিক আছে? এটা দিয়ে বোঝায় যে ঘাত সহ গুণফল। স্কয়ার আসলো কেন? এখন দেখো যে বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রাটা লিখেছি, এর সাথে কিন্তু আমরা
দুইটা ক্লোরাইড আয়নের ঘনমাত্রা গুণ করব, ঠিক আছে? কারণ কি, ক্লোরাইড আয়ন কিন্তু এখানে আসলে এটাকে লেখা যায় কিন্তু ক্লোরাইড আয়ন প্লাস ক্লোরাইড আয়ন, ঠিক আছে? তার মানে কি দুইটা ক্লোরাইড আয়ন গুণ হবে, তার মানে কি ক্লোরাইড আয়নের স্কয়ার, ঠিক আছে? তো এই জিনিসটা একটু মুছে দেই। যদি এখানে ক্লোরাইড আয়নের পাশে 3 থাকতো তাহলে এখানে কিউব হতো, 4 থাকলে 4 হতো, এরকম চেঞ্জ হতো। এটা আমরা ধীরে ধীরে বুঝবো, নতুন ম্যাথ করতে করতে বুঝবো, ঠিক আছে? তো এই জিনিসটা হলো দ্রব্যতা গুণফল। এখন একটা মান হবে s ইনটু 2s তার স্কয়ার, ঠিক আছে? ঠিক আছে, 2s তার স্কয়ার সমান সমান 4s কিউব। শেষ, ঠিক আছে? এটাই হচ্ছে দ্রব্যতা গুণফল। এখন যদি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রাটা তুমি জানো, সেক্ষেত্রে তুমি দ্রব্যতা গুণফলটা নির্ণয় করতে পারবে, ঠিক আছে? আরেকটা এক্সাম্পল দেখাই দ্রব্যতা গুণফলের। তো অ্যালুমিনিয়াম সালফেটের ক্ষেত্রে দ্রব্যতা গুণফলটা কেমন হবে যদি একটু দেখি। তো অ্যালুমিনিয়াম সালফেট বিয়োজিত হয়ে তৈরি করবে 2Al3 প্লাস প্লাস 3SO4 2 তো যদি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা S হয়, এখানে হবে 2s, এখানে হবে 3s, তাহলে KSP এর মানটা হবে, KSP মানে দ্রব্যতা গুণফল, KSP এর মানটা হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস তার স্কয়ার ইনটু SO4 2 তার কিউব, ঠিক আছে? তাহলে পাবো 2s তার স্কয়ার ইনটু 3s তার কিউব, তার মানে আমরা পাই 108s⁵, ঠিক আছে? এটাই হচ্ছে দ্রব্যতা গুণফলের মান। তো অনেক সময় খ নম্বরের প্রশ্নে আসে যে একটা যৌগ দেওয়া থাকে এবং বলা হয় যে দ্রব্যতা গুণফল এর রাশিমালা নির্ণয় করো, তখন কিন্তু জাস্ট এতটুকু লিখলেই হয়ে যায়, ঠিক আছে? আবার ক নম্বরের প্রশ্নে দ্রব্যতা গুণফলের সংজ্ঞাটা আসে, যেটা একটা অনেক গুরুত্বপূর্ণ সংজ্ঞা এবং এটা বোঝা উচিত, এবং প্রতিটা কি পয়েন্ট অবশ্যই মনে রাখতে হবে এই সংজ্ঞাটা, ঠিক আছে? যে নির্দিষ্ট তাপমাত্রা, সম্পৃক্ত দ্রবণ, ঘনমাত্রা, গাঠনিক গুণফল, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ, ঠিক আছে? এগুলো অবশ্যই লিখতে হবে। যে কোনো একটা মিস হলেও কিন্তু তোমাকে টিচার 0 দিতেই পারে, সেটা বৈধ হবে অবশ্যই, ঠিক আছে? তো একটা কোয়েশ্চন সলভ করি, তাইলে আমরা বুঝতে পারবো। আমার পড়ানোর টেকনিকটা অনেকটা ম্যাথ ডিপেন্ডেন্ট, অর্থাৎ ম্যাথ করলেই আসলে একটা স্টুডেন্ট ভালোভাবে বুঝতে পারে থিওরিটা, তাই আমি বেশি থিওরি না বুঝিয়ে ম্যাথ করাই। তো এই ম্যাথটা করলে দ্রব্যতা গুণফল নিয়ে বেসিক আরো ক্লিয়ার হবে। তো বলা হয়েছে কি 25°C বেরিয়াম ক্লোরাইডের যে সম্পৃক্ত দ্রবণ, সেখানে দ্রব্যতা S এর মান 0.02 মোলার, তাহলে দ্রব্যতা গুণফল কত? তো আমরা লিখি বেরিয়াম ক্লোরাইড, এখান থেকে আমরা পাবো বেরিয়াম 2 প্লাস আর 2Cl-। তো যদি S হয় বেরিয়াম ক্লোরাইডের দ্রব্যতা, তাহলে এখানে S, এখানে 2s, তাহলে আমরা পাবো KSP এর মানটা পাবো বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা S আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 2s তার স্কয়ার, তার মানে কি 4s কিউব। এখন দেওয়া আছে S এর মান 0.02, তাহলে আমরা লিখবো 4 × 0.02 তার কিউব, বাস এটাই অ্যান্সার, ঠিক আছে? এটাই হচ্ছে অ্যান্সার। তো এবার আমরা পরের প্রবলেমে চলে যাই। তো সেকেন্ড প্রশ্নটা হচ্ছে কি, যদি বেরিয়াম ক্লোরাইডের KSP 2 × 10⁻11 হয়, তাহলে সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের দ্রব্যতা কত? তো একটা জিনিস খেয়াল রাখবা, KSP কিন্তু কেবলমাত্র সম্পৃক্ত দ্রবণের জন্য প্রযোজ্য। তো এখানে চাওয়া হয়েছে সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম ক্লোরাইডের দ্রব্যতা S, তার মানে আমরা এই KSP এর মানটা ইউজ করতে পারবো। তো আমরা রাশিমালা থেকে ইজিলি ব্যাপারটা বের করতে পারবো। KSP এর মান হবে কি বেরিয়াম 2 প্লাস ইনটু Cl মাইনাস তার স্কয়ার, ঠিক আছে? কারণ হচ্ছে বেরিয়াম ক্লোরাইড থেকে আমরা পাই বেরিয়াম 2 প্লাস প্লাস 2Cl মাইনাস, ঠিক আছে? তো এখান থেকে তাহলে KSP মানটা হবে এরকম। তো সেখান থেকে আমরা লিখব 2 × 10⁻11 ইকুয়াল টু, এখানে S হলে S 2s, এই S টাই কিন্তু দ্রব্যতা, আমরা দ্রব্যতাকে S ধরে নিলাম, তাহলে বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা হবে S, ক্লোরাইড আয়নের ঘনমাত্রা হবে 2s। তো বেরিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা S বসিয়ে দিলাম আর ক্লোরাইড আয়নের ঘনমাত্রা 2s এবং স্কয়ারটা বসিয়ে দিলাম। এখান থেকে আমরা পাবো 4s কিউব, আর এখানে হচ্ছে 2 × 10⁻11। তো এখান থেকে ক্যালকুলেশন করলে S এর মানটা চলে আসবে এবং সেটাই হবে আমাদের দ্রব্যতা।
তো পরের প্রবলেমে চলে যাই। আচ্ছা, এর মাঝে আমাদের আগে কেআইপির কনসেপ্টটা বুঝে নিতে হবে, কারণ পরের প্রবলেমগুলোতে কেএসপির সাথে কেআইপিও থাকবে। কেআইপি আসলে তেমন কিছুই না। আমরা মনে করো কেএসপি কখন ব্যবহার করি? কেএসপি ব্যবহার করি সম্পৃক্ত দ্রবণে। আর কেআইপি হবে কি? কেআইপি হবে যে কোনো দ্রবণ। ঠিক আছে, এখন একটু বোঝাই। কেএসপি হচ্ছে কি? ঘনমাত্রার ঘাতসহ গুণফল, তাই তো? আমরা দেখলাম না যে বেরিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে লিখলাম বেরিয়াম 2+, হ্যাঁ, বেরিয়াম 2+ ইন্টু Cl মাইনাস তার স্কোয়ার। ঠিক আছে, এটা কিন্তু কেএসপির মান। এখন এই যে ঘনমাত্রাগুলা, এগুলা হচ্ছে কি সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। সম্পৃক্ত দ্রবণের ঘনমাত্রা। এখন কেআইপির মান, কেআইপির মানটা হবে সেম সেম ভাই, সেম। কিন্তু এইখানে যে ঘনমাত্রাগুলা বেরিয়াম 2+ আর ক্লোরিনের ঘনমাত্রা, এটা হবে যে কোনো দ্রবণের ঘনমাত্রা। হইতে পারে দ্রবণটা সম্পৃক্ত, দ্রবণটা সম্পৃক্ত নাও হইতে পারে, অসম্পৃক্ত হইতে পারে, মানে হচ্ছে যে আরো বেরিয়াম ক্লোরাইড যোগ করলেও সেগুলা দ্রবীভূত হবে। অথবা দ্রবণটা অতিপৃক্ত হতে পারে। তার মানে কি? মানে যতটুকু হলে দ্রবণটা সম্পৃক্ত হয় তার চেয়ে বেশি পরিমাণ বেরিয়াম ক্লোরাইড মিশানো আছে ওই দ্রবণে। ঠিক আছে, সবকিছুই হতে পারে। তো তখন তখন যে ঘনমাত্রাগুলো আমরা ইনপুট করব, এটা আমরা কেআইপি আকারে লিখব। ঠিক আছে, এছাড়া আর কিচ্ছুই না। হতে পারে যে সম্পৃক্ত দ্রবণে এটা 1 মোলার, এটা 2 মোলার থাকে। তো এখানে হচ্ছে আমরা এমন একটা দ্রবণ নিলাম যেখানে আমরা 1 মোলার 2 মোলার পরিমাণ মিশাই নাই, আমরা মিশিয়েছি 0.5 মোলার, 0.25 মোলার এমন পরিমাণ করে মিশিয়েছি, যার কারণে আমরা যে ভ্যালুটা পাবো ঘনমাত্রার ঘাতসহ গুণফলের, সেটাকে আমরা বলবো কেআইপি। ঠিক আছে, তো আমরা ম্যাথ করি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা হচ্ছে এই কোয়েশ্চন নাম্বার 3 তে চলে আসলাম। এই ধরনের প্রশ্নই মূলত তোমাদের পরীক্ষায় ঘতে এইচএসসি তো আসবেই, অ্যাডমিশনে আসবে এই ধরনের প্রশ্নগুলাই। তো প্রশ্নটা হচ্ছে যে এই যে একটা FeCl3 দ্রবণ আর একটা NH4OH দ্রবণ মেশানো হলো, তাহলে দ্রবণে কোনো অধক্ষেপ পড়বে কি না। এখন দেওয়া আছে কি FeOH3 এর কেএসপি দেওয়া আছে। দেখো এখানে কিন্তু দেওয়া আছে ফেরিক হাইড্রোক্সাইডের, কিন্তু এখানে কিন্তু ফেরিক হাইড্রোক্সাইড নাই, নেওয়া হয়েছে ফেরিক ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। তার মানে কি ফেরিক ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইডটাকে তৈরি করবে। এই যে Fe আর OH, এই যে Fe এই যে OH, এটা বিক্রিয়া করে ফেরিক হাইড্রোক্সাইডটা তৈরি করবে। ঠিক আছে, তো এই যে প্রসেসটা, এখন অধক্ষেপ পড়বে কিনা এটা আমরা কেমনে বুঝবো? ঠিক আছে, পদক্ষেপ পড়বে কিনা এটা কিভাবে বোঝা যেতে পারে? তো এটার জন্য একটু আগে মনে আছে কেআইপি বুঝালাম। কেআইপি কি? কেআইপি হচ্ছে যে কোনো ঘনমাত্রার ঘাতসহ গুণফল। তো কেআইপি এর মান আমি বেরিয়াম ক্লোরাইড দিয়ে বুঝিয়েছিলাম, এটা একবার লিখি। তো যদি এমন হয় কোনো একটা দ্রবণে যে সম্পৃক্ত দ্রবণের যে দ্রাব্যতা, সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে যে ঘনমাত্রা থাকে তার চেয়ে যদি এই ঘনমাত্রাগুলো বেশি থাকে, তখন কি? তখন অবশ্যই কি অধক্ষিপ্ত হয়েছে। তো তখন কি কেআইপির মানটা কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। তার মানে কি অধক্ষেপণের শর্ত কি? অধক্ষেপণের শর্ত কি? অধক্ষেপণের শর্ত সেটা হচ্ছে কেআইপি এর মান গ্রেটার দ্যান কেএসপি। কেএসপি থেকে কেএসপির যে ঘনমাত্রা, সেগুলা কেএসপি মানে সম্পৃক্ত দ্রবণ, সম্পৃক্ত মানে হচ্ছে যতটুকু দ্রবীভূত হতে পারবে, বিয়োজিত হতে পারবে ততটুকুই যৌগ আছে। তার চেয়ে যদি ঘনমাত্রা বেশি হয় তখন কেএপির মানটা কেএসপির চাইতে বেশি হবে, তার মানে তখন অধক্ষেপণ হবে। এই জিনিসটার উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে এই ম্যাথটা সলভ করব। তো এখানে এটা যেহেতু বুঝালাম, তাহলে আরেকটা জিনিস বোঝাই যে কেএপি এর মান যদি লেস দেন কেএসপি হয়, তার মানে দ্রবণটি একটি অসম্পৃক্ত দ্রবণ।
আর যদি কেআইপি এর মান ইকুয়াল টু কেএসপি হয়, তার মানে দ্রবণটি সম্পৃক্ত দ্রবণ। আর এটি কি, এটি হচ্ছে একটি অতিপৃক্ত দ্রবণ। ঠিক আছে, এই জিনিসটা বোঝা থাকলেই এই ম্যাথটা একদম ইজিলি সলভ করা যাবে। ঠিক আছে, তো ম্যাথটা চলো সলভ করে নেই। তো বলা হয়েছে কি যে ফেরিক ক্লোরাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড নেওয়া হলো। তো এটা বিক্রিয়া করবে কি দেখি, ফেরিক ক্লোরাইড প্লাস অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এখান থেকে বিক্রিয়া হবে FeOH3 উৎপন্ন হবে আর অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। এখানে তিনটা, এখানে তিনটা, তাহলে সমতা হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, আমরা অধক্ষেপ পড়বে কিনা এটা কিভাবে বের করব। এখানে যেহেতু ফেরিক হাইড্রোক্সাইডের কেএসপি দেওয়া আছে, তার মানে আমরা কি ফেরিক হাইড্রোক্সাইডেরই কেআইপি বের করব। কেআইপি এর মান যদি কেএসপি এর চেয়ে বেশি হয়, তার মানে অধক্ষেপ হবে। তো আমাদের টার্গেট কি, টার্গেট ফেরিক হাইড্রোক্সাইডের কেআইপি নির্ণয়। তো কেআইপি নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে, এই আয়নগুলোর ঘনমাত্রা লাগবে, Fe3+ আর OH-, এদের যে ঘনমাত্রাটা, ওই ঘনমাত্রাটা আমাদের লাগবে। ঠিক আছে, এখন ঘনমাত্রা কিভাবে বের করব, ঘনমাত্রা বের করতে পারবো এই যে এখান থেকে, এখানে কিন্তু সব ডেটা দেওয়া আছে। ঠিক আছে, তো দেওয়া আছে কি 10 ml 0.25 মোলার FeCl3। তো FeCl3 থেকে আমরা কি পাবো, Fe3+ পাবো। তো এখানে যেহেতু 0.25 মোলার দেওয়া আছে, তাই 0.25 মোলার Fe3+ আমরা পাবো। ঠিক আছে, এখন FeOH3 কিভাবে তৈরি হলো এই সম্পর্কে আমাদের দেখার কোনো দরকার নেই। আবার এখানে NH4OH দেওয়া আছে, সেটা কত 0.5 মোলার, তার মানে আচ্ছা NH4OH থেকে আমরা পাবো OH-, তার মানে এটা যেহেতু 0.5 মোলার দেওয়া আছে, এখান থেকে আমরা 0.5 মোলার OH-E পাবো। ঠিক আছে, এখন একটা ব্যাপার আছে যে 10 মিলিলিটার দ্রবণ এর সাথে 1 মিলিলিটার দ্রবণ মিশ্রিত হয়ে গেল, তাই না। যখন হচ্ছে একটা দ্রবণের আয়তন বেড়ে যায়, তখন ঘনমাত্রা চেঞ্জ হয়ে যায়, এটা কিন্তু আমরা জানি। তো আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই যে Fe3+ এর ঘনমাত্রা 0.25 মোলার, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এটা কিন্তু কমে যাবে, কারণ নতুন দ্রবণ। এখন এটার সূত্র হচ্ছে S1V1 = S2V2। S1 হচ্ছে প্রথম দ্রবণের ঘনমাত্রা, S2 পরবর্তী মানে ফলাফল ঘনমাত্রাটা, V1 দ্রবণের প্রাথমিক আয়তন, V2 দ্রবণের পরবর্তী আয়তন। ঠিক আছে, তো এখানে S1 এর মানটা হবে 0.25, V1 এর মানটা হবে 10, কারণ কি 10 মিলিলিটার দ্রবণ ছিল। V2 এর মানটা হবে কিন্তু কি 10 + 1 = 11, কারণ কি 1 মিলিলিটার দ্রবণের সাথে যোগ করা হয়েছে। তাহলে সেখান থেকে আমরা S2 এর মানটা পাবো, S2 এর মানটা হবে 0.25 × 10 / 11। ঠিক আছে, সেম ভাবে NH4OH এর ক্ষেত্রে আমরা বের করব S1V1 = S2V2, 0.5 × 1 = S2 × কি হবে 11, তার মানে S2 এর মানটা হবে হচ্ছে 0.5 / 11। তো এইভাবে কিন্তু আমরা এই হচ্ছে Fe3+ এর যে ঘনমাত্রা আর OH- এর ঘনমাত্রা, এই দুইটা পাবো। তো এটা একটু লিখি যে ঘনমাত্রা দুটো কি হয়। একটু এখানে লিখে রাখি 2272 আর 0.4045 মোলার। আমার মনে হয় এই জিনিসটা আরেকটু বোঝানো দরকার। তো দেখো যে আমরা কিন্তু দুইটা দ্রবণ একটা পাত্রে মিশিয়েছি। ঠিক আছে, এই পাত্রে কিন্তু আমরা এই পাত্রটা মেশালাম, এই পাত্রটাও মেশালাম।
তো এই যে এই পাত্রের মধ্যে কিন্তু Fe3+ আছে, তার ঘনমাত্রা কিন্তু হচ্ছে 0.25 মোলার। এই পাত্রে কিন্তু OH- আছে। তো এরা যখন একসাথে মিশ্রিত হলো তখন এদের ঘনমাত্রা চেঞ্জ হবে এই পাত্রে তাই যে নতুন চেঞ্জ হওয়া ঘনমাত্রা সেগুলো আমরা বের করলাম, ঠিক আছে। এখন আমরা যদি দেখি যে FeOH3 এর ক্ষেত্রে এটা কিভাবে বিয়োজিত হয়, যেহেতু এটা স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগ তাই উভমুখী চিহ্ন, সেখানে আমরা Fe3+ আর 3OH- লিখলাম। তো এখান থেকে আমরা যদি কেএসপির কেআইপির মানটা যদি আমরা দেখতে চাই, কেআইপির মানটা হবে Fe3+ ইন্টু OH- তার কিউব, ঠিক আছে। তো আমরা কি বের করেছিলাম, Fe3+ এর ঘনমাত্রা 0.2272 ইন্টু 0.045 তার কিউব, ঠিক আছে। তো এখান থেকে আমরা কেআইপির মানটা পাবো। কেআইপির মানটা একটু দেখি কত আসে, 0.2272 ইন্টু 0.045 2.0704 ইন্টু 10⁻⁵। তো দেখা গেল কি যে কেআইপির মানটা কেএসপি থেকে কিন্তু অনেক বেশি, ঠিক আছে। এটা 10⁻38 আর এটা 10⁻5, তার মানে এটা অনেক বেশি, তার মানে অবশ্যই দ্রবণে পদক্ষেপ পড়বে। তো এখন অনেকের মাথায় একটা প্রশ্ন আসে যে FeOH3 হচ্ছে FeOH3 তো তৈরি হয়, তো ঘনমাত্রা কত, FeOH3 কতটুকু তৈরি হয় সেই অনুযায়ী ঘনমাত্রা হবে কিনা। এখন সেক্ষেত্রে উত্তরটা হচ্ছে যে ওইটা আমাদের হিসাব করার দরকার নাই, কারণ আমরা তো দেখতেছি যে FeOH3 অধঃক্ষিপ্ত হচ্ছে, ঠিক আছে। আমাদের কিন্তু বের করার দরকার নেই যে FeOH3 কতটুকু দ্রবীভূত, ঠিক আছে। অনেকেই প্রশ্নটা করে যে FeOH3 তো সম্পূর্ণটা তৈরি হবে না, নাও হতে পারে। এখন সেটা 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 আমাদের দেখার কিন্তু বিষয় না, আমরা কিন্তু ডিরেক্ট ঘনমাত্রা এটা ধরে নিয়ে কেআইপির মানটা বের করলেই দেখতে পারবো যে সেটি FeOH3 অধঃক্ষিপ্ত হচ্ছে কিনা, ঠিক আছে। তো এই জিনিসটা সবাই মনে রাখবে। তো যে প্রসেসটা দেখালাম এই প্রসেসকে কিন্তু প্রত্যেকটা ম্যাথ করা যায়, ঠিক আছে। অ্যানসারটা লিখি, কেআইপি গ্রেটার দ্যান কেএসপি, অতএব অধঃক্ষেপণ হবে, ঠিক আছে। এতটুকু লিখলেই 4/4 দেওয়া হবে, ঠিক আছে। তো লাস্ট একটা প্রশ্ন করি, সেম টাইপেরই আরেকটা প্রশ্ন সলভ করি। তো এখন হচ্ছে আমরা চলে আসলাম কোয়েশ্চেন নাম্বার 4 এ। তো এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দুটো পাত্র দেওয়া আছে এবং আরেকটা পাত্র, এই দুটো মিশানো হলো, ঠিক আছে, 5 চিহ্ন দেওয়া। তো প্রথম প্রশ্ন হচ্ছে যে মিশ্র দ্রবণে B3- আয়নের ঘনমাত্রা কত, B3- এর ঘনমাত্রা কত, ঠিক আছে। এই দুইটা যখন মেশানো হবে, তো এটা হচ্ছে 1 নম্বর পাত্র, এটা যদি 2 নম্বর পাত্র ধরি, 1 নম্বর পাত্রের ক্ষেত্রে কিন্তু দেখবো যে A3B2 এটা দ্রবীভূত হয়ে 3A2+ 2B3- তৈরি করে, ঠিক আছে। তো আর 2 নম্বর পাত্রের ক্ষেত্রে দেখবো যে XY2 এটি বিয়োজিত হয়ে X2++ 2Y- এটি তৈরি করে, ঠিক আছে। তো বলা হয়েছে কি যে B3- এর ঘনমাত্রা কত। তো প্রথমে 1 নং পাত্রে B3- এর ঘনমাত্রাটা বের করি। তো এখানে যেহেতু 0.35 মোলার আছে, এটা 3 × 0.35, এটা 2 × 0.35 মোলার হবে, ঠিক আছে। প্রথম পাত্রে B3- এর ঘনমাত্রা তাহলে কত, 0.7 মোলার। B3- এর ঘনমাত্রা এই পাত্রে 0.7 মোলার। তো এখন দুইটা যখন মিশানো হলো তখন ঘনমাত্রা কত। এখন এই যে এখানে B3- আয়নগুলো আছে, এরাই কিন্তু এই পাত্রের সাথে মিশ্রিত হবে এবং এই পাত্রে 25 ml আছে আরো, ঠিক আছে। তার মানে কি B3- এর ঘনমাত্রাটা কমে যাবে। এটা আমরা কেমনে বের করবো, S1V1 = S2V2 সূত্র দিয়ে, ঠিক আছে। S1 কি, B3- এর ঘনমাত্রা প্রথম পাত্রে, V1 কি, এই পাত্রের আয়তন 75, S2 হচ্ছে মিশ্রিত পাত্রে মিশ্রিত যে ঘনমাত্রাটা, B2 হচ্ছে দুইটা পাত্রের মোট আয়তন 100। তো এখান থেকে আমরা S2 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটাই ছিল প্রথম প্রশ্ন। এবার চলে যাই দ্বিতীয় প্রশ্ন।
ঠিক আছে, এতটুকুই ছিল প্রথম প্রশ্নের অ্যান্সার। এবার দ্বিতীয় প্রশ্নে চলে যাই। তো পরের প্রশ্নটা হচ্ছে যে মিশ্র দ্রবণে AY2 এর অধক্ষেপ করবে কিনা। মিশ্র দ্রবণে AY2 কেন, কারণ AY2 এর KSP দেওয়া আছে, ঠিক আছে। তো এইভাবেই বের করতে হবে। তো আমরা প্রথমে দেখি A3B2 প্লাস XY2, এদের যেহেতু মিশ্রিত করা হয়েছে, এদের কি হবে, এদের বিক্রিয়া হবে। তো এখান থেকে আমরা পাবো AY2 প্লাস এখানে জারণ সংখ্যাকে আমরা হিসাব করতে পারি 2 প্লাস 2 ইন্টু মাইনাস 1, ঠিক আছে। আর এখানে 3 প্লাস হচ্ছে 2 প্লাস 2 ইন্টু 3, এখানে মাইনাস 3 ইন্টু 3, ঠিক আছে। তাইলে আমরা পাচ্ছি এখানে x আর b থেকে আমরা পাবো হচ্ছে x3b2, ঠিক আছে। এরকম একটা বিক্রিয়া হবে, ঠিক আছে। তো এই AY2 এর অধক্ষেপ পড়বে কিনা এটা বের করতে বলা হয়েছে। যেহেতু আমাদের কি করতে হবে, আমরা দেখি যে AY2 কি তৈরি করবে। AY2 যখন বিয়োজিত হবে তখন সেটি A2 প্লাস আর 2y মাইনাস তৈরি করে, ঠিক আছে। সেটি A2 প্লাস আর 2y মাইনাস তৈরি করে। তার মানে আমাদের A2 প্লাস আর 2y মাইনাস এর ঘনমাত্রা লাগবে, ঠিক আছে। তো আমরা সেটা বের করি, দেখি যে এই পাত্রে যে A2 প্লাসটি আছে, ঠিক আছে। 3A2 প্লাস প্লাস 2B3 মাইনাস, তো এটার ঘনমাত্রা 0.35, তার মানে A2 প্লাস এর ঘনমাত্রা হবে 3 × 0.35 মোলার। প্রথম পাত্রে A2 প্লাস এর ঘনমাত্রা এত। তাইলে আমরা মিশ্র পাত্রে কত বের করতে পারবো, S1V1 = S2V2, সেখান থেকে 0.35 × 3, এটা হচ্ছে V1 দিয়ে গুণ হবে, V1 হলো 75, আর S2 হচ্ছে বের করবো ইনটু 100 মিশ্র পাত্রের ঘনমাত্রা। আবার সেম ভাবে XY2 এর ক্ষেত্রে আমরা 0.015, তো যদি একটু দেখি x2 প্লাস প্লাস 2y মাইনাস, এখানে হচ্ছে 0.015 0.03 মোলার। y মাইনাস এর ঘনমাত্রা 0.03 মোলার এই পাত্রে। তো মিশ্র পাত্রে কত হবে, 0.03 × 25 = S2 × 100, ঠিক আছে। সেখান থেকে আমরা S2 এর মানটা পেয়ে যাব, ঠিক আছে। এইভাবে আমরা যখন দুইটা S2 এর মান পাবো, তারপরে আমরা কি করব, আমরা AY2 এর KIP বের করব, ঠিক আছে। KIP এর মানটা হবে হচ্ছে A2 প্লাস ইনটু যেই হচ্ছে y মাইনাস তার স্কয়ার। তো এই মানটা আসবে এখানে, এবং এই যে এই মানটা আসবে এখানে, সেখান থেকে KIP এর মানটা বের হবে। আর KIP এর মান আমরা KSP এর সাথে তুলনা করব। যদি KIP এর মান KSP থেকে বেশি হয়, সেক্ষেত্রে কি হবে, অধক্ষেপ পড়বে। তো একটু কষ্ট করে নিজেরা হিসাব করে নিও। তো এই ছিল আজকের ভিডিওতে, সবাইকে থ্যাঙ্কস ভিডিওটা দেখার জন্য। আর হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই, যাতে চ্যানেলটা গ্রো করতে পারে। ধন্যবাদ।